আচ্ছা, আমরা শুরু করি, ঠিক আছে? আর কোশ্চেন করবা, বুঝছো? না বুঝলে ওইখান থেকে কোশ্চেন করবা। এখন প্রথম কথা আসে, আমি যদি আগে একটু তোমাদের পিরিয়ডিক টেবিলটা দেখাই। প্রথমে আসো আমরা। হ্যাঁ বলো আপু, কি হয়েছে? স্ক্রিন দেখতে পাচ্ছ না? এখন দেখতে পাচ্ছ স্ক্রিন? দেখতে পাচ্ছ না? দেখতে পাওয়ার কথা তো। অন্যরা কি দেখতে পাচ্ছে? আচ্ছা, তুমি পাচ্ছ না কেন আপু, বলো তো কে পাচ্ছ না? আমি হচ্ছে একটা পিরিয়ডিক টেবিল আনছি তোমাদের সামনে। দেখতে পাচ্ছ পিরিয়ডিক টেবিলটা? আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে কোশ্চেন করবা। হ্যাঁ, না বুঝলে কোশ্চেন করবা। দেখো আমি একটু বেসিক কথা বলি প্রথমে। আচ্ছা, এই যে পিরিয়ডিক টেবিল, এই পিরিয়ডিক টেবিলে তুমি যদি ডিটেইলে না জানো তাহলে তুমি কিন্তু অ্যানসার করতে পারবে না। একদম সহজ কথা। এই পিরিয়ডিক টেবিলে তুমি যদি ডিটেইলে না জানো তাহলে অ্যানসার কঠিন হয়ে যাবে কিন্তু। দেখো এখানে আমাদের কয়টা গ্রুপ আছে, কয়টা পর্যায় আছে তোমরা জানো? বলো তো এখানে আমাদের কয়টা গ্রুপ আছে? এই পিরিয়ডিক টেবিল কি, এটা হচ্ছে আমাদের সর্বাধুনিক পিরিয়ডিক টেবিল। 18টা গ্রুপ আছে আর 7টা পর্যায় আছে। এখন দেখো 18টা গ্রুপের প্রত্যেকটা গ্রুপের নিজ নিজ তোমার কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা পর্যায়ে নিজ নিজ কিছু বৈশিষ্ট্য আছে। আচ্ছা, প্রত্যেকটা গ্রুপের স্পেসিফিকলি নাম আছে ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা পর্যায়ে কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স আছে। আচ্ছা, এখন যদি আমি গ্রুপ 1টাকে বলি, এখানে হচ্ছে তোমার গ্রুপ 1। গ্রুপ 1টা কি আমরা বলি বলো তো? গ্রুপ 1টাকে আমরা কি বলি? হাই ধাতু, লিনাকে রবি শেষে ফেলেছে, হ্যাঁ ক্ষার ধাতু বলি। কারণ কি বলতো? এটা হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? ক্ষার তৈরি করে, তাই না? আচ্ছা, আমি একটু ছন্দটা লিখি, তোমরা তো ছন্দটা জানো সবাই, তো জাস্ট তোমাদের একটু রিক্যাপ করাই দিই। হাই লিনাকে রবি সেচে ফেলেছে। আচ্ছা, হাইটা কি বলতো? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এখন একটা কথা বলো, বলতে পারো যে ভাই ঠিক আছে এটা তো আমরা জানি। এখন যদি তোমাকে আমি একটা স্পেসিফিকলি বলি যে রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, তুমি বলতে পারবা? রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাই, শোনা যায়। হ্যাঁ, তুমি বলি যে হচ্ছে যে রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, তুমি কি বলতে পারবা? এই শর্টকাট ওয়ে জানো? শর্টকাট ট্রিক্সটা দেখো, আমি বলি। আচ্ছা, হাইড্রোজেন তো 1, 3, 11, 19, 37, 55, আর হচ্ছে কি 87। এখন একটু হেল্প করি, এখানে একটা ম্যাজিক নাম্বার আছে। এখন বলতে পারো ভাই এটা তো আমরা আপনি কিভাবে করলেন? এখন মুখস্থ রাখা একটু কঠিন, তো অবশ্যই কঠিন। আমাদের ম্যাজিক নাম্বার আছে, ম্যাজিক নাম্বারটা কি দেখো তো? 2, 8, 8, 18, 18, 32। এটাকে আমরা ম্যাজিক নাম্বার বলি। একটু পিরিয়ডিক টেবিলে আমরা চলে যাই। দেখো গ্রুপ 1 এ আমাদের কতগুলো এলিমেন্ট আছে বলো তো?
1 2 3 4 5 6 7টা না? গ্রুপ 1 এ কতগুলা মৌল আছে আমাদের? 7টা না? এখন দেখো আচ্ছা গ্রুপ 1 এর সবগুলাকে আমরা কি বলি হচ্ছে ক্ষার ধাতু বলি, এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটার আমার পারমাণবিক সংখ্যা জানা লাগবে, প্রথম কথা হচ্ছে তাই। আচ্ছা তাহলে আমি কিভাবে বললাম বলতো, যে হাইড্রোজেন কিন্তু 1, লিথিয়াম 3, সোডিয়াম 11, পটাশিয়াম 19, রুবিডিয়াম 37, সিজিয়াম 55, ফ্রান্সিয়াম 87। এখন দেখো এখানে 7টা পরমাণু ছিল। প্রথম দুইটা ডিফারেন্স কত? 2, তারপরেটা কত? 8, তারপরেটা কত? 18, 18, 32। এখন দেখো গ্রুপ 2 এ তোমার পরমাণু কয়টা বলো তো? অ্যাটম কয়টা? 3 আর 3 6টা না? হ্যাঁ, বলতে পারো যে এখানে রেডিয়ামটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে। তাহলে সেই হিসেবে 5টা বা 6টা আমি বলি যদি, তাহলে এখানে কি ম্যাজিক নাম্বার কি একটা কমে গেছে না? প্রথমটা যে হাইড্রোজেন আর লিথিয়ামের মধ্যে ডিফারেন্স ছিল কত? 2 ছিল, বাট এখানে তোমার দেখো হাইড্রোজেন নাই, তার মানে এখানে হাইড্রোজেনের এখানে ফাঁকা কিন্তু, তার মানে প্রথমটা কমে গেছে। তার মানে কি ম্যাজিক নাম্বার শুরু হবে কোনটা থেকে? 4 আর 12। তার মানে কি আমি একটু লিখি, এটা লিখে বোঝাই তোমাদের। ধরো যদি আমি গ্রুপ 2 এরটা বলি, গ্রুপ 1 ছিল তাই না? গ্রুপ 1 ছিল। এখন গ্রুপ 2 এর ক্ষেত্রে যদি আমি বলি, গ্রুপ 2 এর ক্ষেত্রে বলি বিরিয়ানি, ছন্দ তোমরা এখন সবাই জানো, আমি জানি, জাস্ট একটু শিখছি আমরা। কাবাব সরিয়ে পাটিতে রাখো। আচ্ছা, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এখন হচ্ছে চলে আসো এখানে দেখো, একটু তোমাদেরকে আগে এখান থেকে দেখাই। দেখো বেরিলিয়াম কত? 4, ম্যাগনেসিয়াম কত? 12, ক্যালসিয়াম 20, স্ট্রোনশিয়াম 38, বেরিয়াম 56, রেডিয়াম 80। এইখানে আমাদের সেম আমরা ম্যাজিক নাম্বারটা অ্যাপ্লাই করা ট্রাই করি। বেরিলিয়াম কত বলো তো? 4, 12, 20, 38, 56, 80। দেখো তো এখানে কত আমাদের ডিফারেন্স? 8 না? এখানে ডিফারেন্স কত বলো তো? 8। এখানে ডিফারেন্স কত? 18। এখানে কত? 18। এখানে কত বলো তো? 32। দেখো আমারও কঠিন হতো প্রথমে যে আসলে এটা মুখস্থ রাখবো কিভাবে, আর এই যে ম্যাজিক নাম্বার যখন দেখলাম না, এটা দেখে কিন্তু একদম ইজি হয়ে যায়। দেখো তোমরা এখন চিন্তা করতে পারবা, দেখো গ্রুপ 1 এ কিন্তু আমাদের 7টা এলিমেন্ট ছিল, বাট গ্রুপ 2 তে কিন্তু একটা এলিমেন্ট বাদ পড়ে গেছে, হাইড্রোজেনের ওই জায়গাটায় আমাদের ফাঁকা স্থান রয়েছে, তাই না? তার মানে কি ওই প্রথম ম্যাজিক নাম্বারটা বাদ দিয়ে দাও, তাহলে কি থাকবে? এটা দেখো সেম কথাই আমি বলছি, যা 8 8 18 18 32, 8 8 18 18 32, শেষ। ঠিক আছে, এবার চলে আসো আমাদের আবার পিরিয়ডিক টেবিলে আমরা চলে আসি। এখন দেখো তোমার এই যে স্ক্যান্ডিয়াম, ইথ্রিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, এইগুলো আমাদের এই যে মাঝখানের এই যে পোরশনটুকু আছে, এইটুকু আমাদের আসলে খুব একটা যে পরীক্ষায় মানে হ্যাঁ আমরা জানবো, বাট আমাদের স্পেসিফিক্যালি যে গ্রুপগুলো মুখস্থ করা দরকার, এটা গ্রুপ 1 2, আর এখানে আবার তোমার বোরনের গ্রুপ থেকে শুরু করে আবার হিলিয়ামের গ্রুপ অবধি লাগবে। তাই এই দুইটা তো আমাদের মুখস্থ হয়েছে, তাই না? যে হাইলিনাকে রবি শেষে ফেলেছে, আমি অ্যাটমিক নাম্বারটাও জানি, ছন্দটাও জানি, পরপর বলতে পারবো। আমাদের 2 নাম্বার গ্রুপটা আমাদের দরকার, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এখানে কেন দরকার? এটা হচ্ছে আমাদের মৃৎঘাত ধাতু। মৃৎঘাত ধাতু মানে কি বলতো? যারা খাট তৈরি করে কিন্তু এদেরকে আবার মাটিতে পাওয়া যায়। আচ্ছা আমি এই পিরিয়ডিক টেবিলে কেন আছি জানো? মানে এটা আমি দেখলাম, তুমি এখানে হচ্ছে যে দেখতে পারতেছো, ধরো তুমি যদি বলো এখন কোনটা দেখবে বলো তো? স্ট্রোনশিয়াম। ভাই স্ট্রোনশিয়াম দেখান। দেখো এই যে স্ট্রোনশিয়াম তুমি দেখতে পাচ্ছ এখানে। ধরো ক্যালসিয়াম যদি বলি, যে ক্যালসিয়াম তুমি এখানে দেখতে পাচ্ছ, দাঁড়াও আসুক আর কি।
মানে এখানে তুমি প্রপার্টিজটা সহই দেখতে পারছো। ধরো ম্যাগনেসিয়াম, কেউ আসছে এখান থেকে হয়তো বা। প্রপার্টিজটা সহই দেখতে পারছো আর কি। আচ্ছা, তারপরে আসো। তারপরে আসো, এবার এবার হচ্ছে আমরা কোন গ্রুপে চলে যাব? বোরনের গ্রুপে। আচ্ছা, বোরনেরটা কত গ্রুপ বলো তো? গ্রুপ, আচ্ছা এটা হচ্ছে ছন্দটা আমরা একটু দেখি। গ্রুপ 13, তোমরা এগুলো জানো বুঝছো, বাট আমি জাস্ট আজকের ক্লাসে যেহেতু একটু বেসিক কেমিস্ট্রির ক্লাস, আমি সেজন্য একটু বেসিক গুলোই বলতেছি। তোমরা কোশ্চেন করতে পারবা এইগুলো, তোমরা কোশ্চেন করতে পারবা এইগুলো পড়ানোর পরে, তোমরা কোশ্চেন করবা যে কোনো টপিক নিয়ে, যে কেমিস্ট্রি যে কোনো পার্ট নিয়ে, যেগুলো তোমাদের মনে হয় যে একটু দেখা দরকার। ঠিক আছে, সমস্যা নেই, ওইটা আমি দেখাবো তোমাদের। আচ্ছা, গ্রুপ 13 দেখো। আচ্ছা, গ্রুপ 13 দেখো। বাংলাদেশ, আসলে এখন তোমরা হয়তো কি মনে আসলে এখন তোমরা হয়তো কি মনে করবা যে আসলে আওয়ামী লীগ কেন লিখছি, এটা আমি নিজে এইভাবে পড়ছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ গেল বিশ্বাস করো এই ম্যাজিক নাম্বারটা এত উপকার করবে, এটা আমার ফার্স্ট ইয়ারে করছিল বুঝছো, মানে ইয়ার ফাইনাল পরীক্ষায় আমাদের একটা কোশ্চেন ছিল গ্যালিয়াম, মানে পিরিয়ডিক টেবিল একটা আংশিক পার্ট তুলে দিছিল, বাট গ্যালিয়ামের কিন্তু আসলে আমাদের পারমাণবিক সংখ্যা মনে স্বাভাবিকভাবে রাখার কথা ছিল না, বাট আমার তো এই গ্রুপ 13টা আমার মুখস্থ ছিল, তাই না? গ্রুপ 13 যেহেতু মুখস্থ ছিল, তাহলে আমি জানতাম যে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম। আচ্ছা একটু চলে আসো, আমি এখান থেকে একটু বলি যে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। আচ্ছা থ্যালিয়ামটা আমি লিখবো আর কিছু নাই। এখন দেখো তাহলে বোরন কত 5, অ্যালুমিনিয়াম কত 13, গ্যালিয়াম কত 31, ইন্ডিয়াম কত 49। আচ্ছা, আচ্ছা, ইন্ডিয়াম কত 49, হ্যালিয়াম কত 81। আচ্ছা নিওনিয়াম তো আমাদের হচ্ছে যে নিওনিয়াম, ফ্লোরোবিয়াম, মস্কোবিয়াম, লিভারোমিয়াম, টেনেসিন, অভালেসিন, এগুলো আমাদের অনেক নব আবিষ্কৃত মৌল, তাই না? অনেক পরে আবিষ্কার হয়েছে। তুমি এটা হয়তো পড়ছো, বইয়ের মধ্যে রিডিং এ দেখবা রয়েছে। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে কেউ কেউ কিছু বলতেছো? এখন হচ্ছে কেউ কি বলতেছো? কেউ কেউ কিছু বলছো বলো তো? কেউ কিছু বলছো বলো তো? আনমিউট করে বলো আনমিউট আমাকে। করে বলো আমাকে। হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম ক্লাসকে রেকর্ডেড পাওয়া যাবে কিনা। হ্যাঁ হ্যাঁ রেকর্ড করছি আপু, রেকর্ড করছি, সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ রেকর্ড করছি আপু, রেকর্ড করছি, সমস্যা নাই, রেকর্ড পাবা ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা যেখানে ছিলাম একটু বোর্ডে ফিরে যাই। এখানে আমি একটু পড়ে ফিরে যাই, তাহলে হচ্ছে দাঁড়াও। বোর্ডে ছিলাম তাই না? হ্যাঁ বোর্ডে চলো। বোর্ডে ছিলাম তাই না? হ্যাঁ বোর্ডে চল। থ্যালিয়াম। এখন দেখো তাহলে বোরন থ্যালিয়াম। কত বলো তো? এখন দেখো তাহলে বোরন কত বলো তো? অ্যালুমিনিয়াম কত? 13, অ্যালুমিনিয়াম কত? বোরন 13। বোরন 13, বোরন 5, অ্যালুমিনিয়াম কত 13, গ্যালিয়াম কত বলো তো? এই যে এখানে তোমরা পারবা। এর ডিফারেন্স কত? 8। এর ডিফারেন্স কত হবে বলো তো? 18 না? 18 না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার এর ডিফারেন্স কত হবে বলো তো ইন্ডিয়ামের সাথে থ্যালিয়ামের? এখন তোমরাই পারবা, বলো কত হবে? 18। বলো বলো। 18। হ্যাঁ 18। হ্যাঁ 18, এই তো বুঝছো, দেখছো কত উপকার হয়েছে না? এটা ছাড়া আমাদের কি বলা একটু কঠিন হয়ে যেত না? এই দুইটার ডিফারেন্স কত হবে বলো তো? 32। 32 প্লাস করলে কি হবে বলো? এটা বলো কত হবে? এটা বলো কত হবে? 81। এখন দেখো তাহলে কি আমরা ইজিলি বলতে পারতেছি না? এটা আমরা ইজিলি বলতে পারতেছি না? এখন যদি তোমার আমি বলতাম যে ইন্ডিয়ামের অ্যাটমিক নাম্বারটা বলো, তোমরা কি একটু কঠিন হতো না আমাদের জন্য বলা? বাট যদি আমি এই ছোট্ট ম্যাজিক নাম্বারটা মনে রাখি, তাহলে যদি এই সিরিয়াল তোমার মুখস্থ থাকছেই, তাহলে সে আওয়ামী লীগ গেল, ইন্ডিয়ান থাইল্যান্ড শেষ। তাহলে আমি এটা জানি, আমি এখান থেকে যে কোনো অ্যাটমিক নাম্বার বলতে পারতেছি। ঠিক আছে, দেখো এই যে 118টা আমাদের অ্যাবজর্ব করা কঠিন ছিল, বাট যদি আমি স্পেসিফিকলি এই সিস্টেমটা অ্যাপ্লাই করি না, তাহলে আমাদের জন্য কিন্তু মুখস্থ করা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো গ্রুপ 14 এ কার্বন, সিলিকন, জার্মেনিয়াম,
স্ট্যানাম, লেড, ফ্লোরোবিয়াম। এখন দেখো এই যে কার্বনের এই গ্রুপটা বেসিক্যালি আমি আসলে ছন্দটা প্রিফার করি না, কারণ এটা আমাদের এখানে কার্বনটা খুব ইম্পর্টেন্ট এলিমেন্ট। তারপর সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এটা তুমি এমনি পারবা যে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এটা আমি এমনি পড়ছি, বুঝছো? এটা আমি আসলে ওভাবে ছন্দ আমি দিই না, এটা তোমরাই পড়তে পারবা আর কি আমার মনে হয়। তাও আমি একটু জাস্ট লিখে দিই। গ্রুপ 14টা পড়বা, এটা আসলে স্পেসিফিকলি ছন্দ ওইভাবে আমি দিই না, এটা নিজেরা পড়লেই পারবা। ঠিক আছে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। আচ্ছা, এরপরে চলে আসো। এইবার গ্রুপ যে 15 আমাদের, এটা খুব ইম্পর্টেন্ট গ্রুপ। কেন বলতে? এটা হচ্ছে নিক্টোজেন মৌল বলা হয় গ্রুপ 15 কে, শ্বাসরোধকারী মৌল। ঠিক আছে, গ্রুপ 15 কে আমরা বলি। 15টা আমরা সবাই পারি না, বলো? নলকূপের পানিতে আর্সেনিক, অ্যান্টিমনি বিদ্যমান। আমি একটু লিখে দিই তোমাদের গ্রুপ 15টা। দেখো গ্রুপ 15টা একটু লিখে দিই। নলকূপের পানিতে আর্সেনিক, অ্যান্টিমনি বিদ্যমান। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এখন দেখো নাইট্রোজেন কত? 7, ফসফরাস কত? 15, আর্সেনিক কত? 33, অ্যান্টিমনি কত? 51, বিসমাথ কত? 83। এখন দেখো আর্সেনিক যখন আমি আলাদাভাবে মনে রাখবো আমার জন্য একটু কঠিন ছিল, কিন্তু বাট যদি আমি এই যে শর্টকাট রুলসটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের জন্য আর্সেনিক মনে রাখা কোনো কঠিনই হচ্ছে না। বুঝতে পারছো আমার কথা? দেখো তো, বলো। এই দেখো, চলে আসো। নাইট্রোজেন কত বলো তো? 7, ফসফরাস কত? 15, আর্সেনিক কত? বলো তো তোমরা এখন একটা করে বলো। এটার মধ্যে ডিফারেন্স কত হবে? 33, 18 ডিফারেন্স, তাই না? অ্যান্টিমনি কি হবে বলো তো? এটাও 18 হবে না? 51, 51। বিসমাথ কি হবে বলো তো? 32, বিসমাথ, 83 হবে না বিসমাথ? এই দেখো, ডিফারেন্সটা বললাম। ও হ্যাঁ, ডিফারেন্স বলছো, ঠিক আছে তাহলে থাকি। এইবার চলে আসো। আমাদের হচ্ছে আবার কি এখন আসছে। আচ্ছা, যারা পরে আসছো ভাইয়া পুরা, তোমরা হচ্ছে ক্লাসটা পরে করে নিতে পারবা, আমি রেকর্ড দিয়ে দিব তখন। যেখান থেকে আসছো এখান থেকে দেখো। আচ্ছা, এবার হচ্ছে আমরা গ্রুপ 16তে আসবো। 16 খুব গুরুত্বপূর্ণ একটা গ্রুপ। 16তে কি হচ্ছে আমাদের বলো তো? 16তে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ গ্রুপ, এটাকে আমরা কি বলি? চালকোজেন মৌল। ঠিক আছে, আকরিক উৎপাদনকারী মৌল। ঠিক আছে, চালকোজেন। 16তে হচ্ছে আমাদের, ঠিক আছে, আকরিক উৎপাদনকারী মৌল। আর অক্সিজেন, চালকোজেন, সেলেনিয়াম, টেলুরিয়াম, আকরিক, অক্সিজেন, সালফার, টেলুরিয়াম, পোলন। ও এসএসসি তে পড়ে, জানো তাই না? বলো। হ্যাঁ, ও সিতে পড়ে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। দেখো গ্রুপ 16। আমরা খুব দ্রুতই বইতে যাব। আমার নাক্সারের বই থেকে আমরা হচ্ছে পিরিয়ডিক টেবিলে আমরা এই ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়ে ফেলবো, যে ধর্মগুলো, যে পর্যায়বৃত্ত ধর্ম, পিরিয়ডিক ক্যারেক্টারিস্টিক যেগুলো আছে, যে তোমার পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, জারণ ধর্ম, বিজারণ ধর্ম, এই জিনিসগুলো আজকে পুরোটা ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার করব। ঠিক আছে, দেখো তাহলে কি বলছি আমি, ও এসএসসি তে পড়ে। অক্সিজেন,
অক্সিজেন, সালফার, সালফার, সেলেনিয়াম, সেলেনিয়াম, টেলুরিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। পোলোনিয়াম। অক্সিজেন কত বলো তো? অক্সিজেন কত বলো তো? 8, আর সালফার কত? সালফার কত? 16, হ্যাঁ। 16। হ্যাঁ। সেলেনিয়াম কত বলো তো? সেলেনিয়াম কত বলো তো? ডিফারেন্সটা 8। ডিফারেন্সটা 8। এটা ডিফারেন্সটা কত এদের হবে? ডিফারেন্সটা কত হবে? 18, হ্যাঁ। হ্যাঁ। এদের ডিফারেন্স কত হবে? 18। 18। এদের ডিফারেন্স কত হবে? 32। 32। তাহলে আমার কি আর বলতে তাহলে আমার কি আর বলতে হবে এগুলো কোনটা কি হবে? তোমরা খালি 18 প্লাস করে 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 ফেলবা, এটা তোমাদের কাজ। বলো, এক একজন করে বলো, আমি লিখবো, তোমরা বলো। ক্লাসে অ্যাক্টিভিটি থাকা লাগবে, না হলে একঘেয়েমি ক্লাস হবে। বলো শুনি। এই 16 18 যোগ করলে কি হয়? 34, 34 না? 34 না? 18 আর 34 যোগ করলে কত হয়? 52। 52, 52, 52। এটা কত হবে? 84, 84। ওকে, ভেরি গুড। আচ্ছা, তোমরা হচ্ছে এখানে কি বেশিরভাগই আমাদের কেসি কলেজের স্টুডেন্ট নাকি তোমরা? হ্যালো। না ভাইয়া আমি আলাদা। আচ্ছা, মানে বেশিরভাগই হচ্ছে মানে বেশিরভাগই হচ্ছে যেখান থেকে আছো আর কি। দেখো, প্রথম কথা হচ্ছে তোমরা কতক্ষণ কি পড়ছো আমি জানি না, তবে একটা কথা বলি, মানে বিভিন্ন কথা একটু বলি আর কি। হ্যাঁ, যেহেতু প্রথম ক্লাস আমাদের, পড়ার টাইমটা কিন্তু আস্তে আস্তে এখন ইনক্রিজ করবা। ফার্স্ট ইয়ার তো তোমাদের প্রায় শেষের দিকেই, তাই না? এখন যাই পড়ছো ফার্স্ট ইয়ার প্রথম দিকে, আসলে আমরাও বুঝি নাই অনেক কিছু, আমরা অনেক উল্টাপাল্টা পড়ছি, মানে অনেক সময় নষ্ট করছি। আর এখন কিন্তু পড়াশোনা করতে হবে। আর মোবাইলটা হচ্ছে আমি দেখছি আর কি, মানে এটা আমরা তো পরীক্ষিত, বুঝছো, যে মানে মোবাইল এই জিনিসটা হচ্ছে এমন একটা বাজে একটা ডিভাইস, ক্লাস টাইম বাদে মোবাইল কাছে নিবা না, মোবাইলটা নিজের ঠিক থেকে আছে? দূরে রাখবা। মোবাইলটা নিজের থেকে দূরে রাখবা। আচ্ছা, একটা জিনিস দেখো তো, এই দেখছো কি সুন্দর ঘুরছে, ঘুরছে না? দেখো তো, এটা কি লিভারোমিয়াম, দেখছো যে তোমার ইলেকট্রনগুলো কিভাবে ঘুরে? থ্রি থ্রি ডাইমেনশনালি দেখানো এখানে, বুঝছো? এই একটু পরে ঘুরবে, দেখো। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তাহলে ওএসএসসি তে পরে এটা আমরা পেরে গেলাম। এখন ধরো, এখন দেখো কত ইজি হয়ে গেল আমাদের জন্য। এখন আমি তোমাদের হুট করে বলতাম যে টেলুরিয়ামের অ্যাটমিক নাম্বার কত, তোমার জন্য বলা একটু ডিফিকাল্ট হতো না? বাট তুমি তো জানছো যে টেলুরিয়াম আমার অক্সিজেনের গ্রুপে, তাহলে আমি তো বলতে পারা উচিত আমার। কিন্তু আমি যদি এই জিনিসটা না জানতাম, তাহলে কি আমি হুট করে বলতে পারতাম যে টেলুরিয়ামের অ্যাটমিক নাম্বারটা বলতে পারতাম? আমার জন্য একটু কঠিন হয়ে যেত কিন্তু, বুঝতে পারছো? আচ্ছা, এবার চলে আসো যে আমাদের গ্রুপ হচ্ছে 17, হ্যালোজেন। খুব গুরুত্বপূর্ণ একটা গ্রুপ, হ্যালোজেন, যা হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদনকারী, তাই না? এখন এই হ্যালোজেন নিয়ে এত পড়াশোনা, বুঝছো, যে হচ্ছে একটু বলি, দেখো এখানে হ্যালোজেন নিয়ে আমি আগে এখান থেকেই বলি, অনেক কিছু বলার আছে। ধরো এই যে ফ্লোরিনটা, ফ্লোরিন, ফ্লোরিন কি আমাদের বলতো এই যে পর্যায় সারণীর মধ্যে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল না? ফ্লোরিন, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত বলতে পারবা? ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কত বলতে পারবা? 4, 4.1 সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। আচ্ছা, এই যে এখন দেখো, তোমরা ফাজান্স রুল পড়ছো না? ফাজান্স রুল, ফাজানের রুল পড়ছো? জি ভাইয়া। বলতো হচ্ছে আমাদের যে অ্যানায়নের আকার যদি বড় হয়, তাহলে আমাদের পোলারায়ন বেশি হয় নাকি কম হয়? বেশি হয়। অ্যানায়নের আকার যদি বড় হয়, পোলারায়ন তাহলে বেশি হয়। আচ্ছা, আর ক্যাটায়নের ক্ষেত্রে কি হয় বলতো? ক্যাটায়নের আকার যদি বড় হয়, তাহলে পোলারায়ন বেশি হয় না কম হয়? কম হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে, তাহলে যদি আমরা এই হ্যালোজেনের এই গ্রুপটা নিয়ে কথা বলি, ধরো আমি তোমাকে বললাম সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড আর সিলভার ফ্লোরাইড, তাহলে সিলভারটা এখানে কমন না? তাহলে ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এখানে আমার সব থেকে পোলারায়ন কম হচ্ছে কার? ফ্লোরাইডের না? কারণ এখানে ফ্লোরাইডের আকার সব থেকে কম। তার মানে কি হবে, যেটা আমি বলতে যাচ্ছি, তাহলে ফ্লোরাইডের পোলারায়ন সব থেকে কম হবে, দ্যাট মিন্স কি ফ্লোরাইডের
আয়নিক ক্যারেক্টারিস্টিক্স বেশি হবে না? তার মানে যতগুলো হ্যালাইড আছে এর মধ্যে ফ্লোরিন পরিচ্ছন্নতা যেহেতু সব থেকে বেশি, তাহলে কি হবে, এর মধ্যে হচ্ছে আমাদের কোভালেন্ট ক্যারেক্টারিস্টিক্স কম থাকবে এবং আয়নিক ক্যারেক্টারিস্টিক্স বেশি থাকবে। আচ্ছা, এখন দেখো তোমার এই হ্যালোজেনের গ্রুপটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা আমাদের দরকার। ফ্লোরিন দরকার, ক্লোরিন দরকার, ব্রোমিন দরকার, আয়োডিন দরকার। অ্যাস্টাটিন টেনেসিন খুব একটা লাগবে না, কারণ তো আমরা তো জানি হচ্ছে যে যখন 82 পারমাণবিক নাম্বার অ্যাটমিক নাম্বার ক্রস করে তখন হচ্ছে আমাদের তেজস্ক্রিয় মৌলের দিকে আমরা ধাবিত হই। যেহেতু অ্যাস্টাটিন থেকে তোমার 85, এই জন্য আসলে আমাদের খুব একটা দরকার নাই। মানে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই চারটা নিয়ে আমাদের পড়াশোনা করলে হচ্ছে। এটা আসলে স্পেসিফিক ছন্দ আমার মনে হয় না যে হ্যালোজেনের জন্য দেওয়া দরকার, বাট তোমরা এটা প্রত্যেকটা অ্যাটমিক নাম্বার এখানে বের করতে পারবা। ফ্লোরিন কত বলো তো? ফ্লোরিন 9। ক্লোরিন কত হবে? 17 হবে না? ডিফারেন্স কত বলো তো? 8। তাহলে এর পরেরটা ডিফারেন্স কত হবে? 18। এর পরেরটা ডিফারেন্স কত হবে বলো তো? এটা 18 হবে না? 18 তাহলে তুমি এগুলো বের করতে পারবে এখন খুব ইজিলি, কোনো ব্যাপারই না। আচ্ছা, এবার চলে আসো লাস্ট গ্রুপ। আমি যখন বইয়ের মধ্যে যাব তখন আমরা হিউজ পড়বো, এগুলো ডিটেইল আলোচনা করব। আচ্ছা, আগে এটা শেষ করি, পিরিয়ডিক টেবিলটা একটু ডিসকাস করা। গ্রুপ 18 এ আসো। 18 কি আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ গ্রুপ যদি বলতে চাও, যে আমাদের হচ্ছে এখানে কি আছে বলতো? ইনার্ট গ্যাস। এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, আমাদের হচ্ছে পরিবেশে যেগুলো হচ্ছে আমরা পাই ইনার্ট গ্যাস হিসেবে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই অবধি জানলে হচ্ছে। এখন দেখো হিলিয়াম, এটাও কি ছন্দ দরকার আছে তোমাদের মনে হয়? হ্যাঁ, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এটা তুমি এমনি পারবা, এটা আসলে স্পেসিফিক ছন্দ আমার মনে হলে দরকার আছে। আচ্ছা, এইটার ক্ষেত্রে কিন্তু ম্যাজিক নাম্বারটা আবার কিসের মতো বলো তো? গ্রুপ 1 এর মতো, বুঝছো আমার কথা? হিলিয়াম কত? 2। নিয়ন কত বলো তো? 2 10 না? 10। আর্গন কত? 18। ক্রিপ্টন কত বলো তো? দেখো এদের মধ্যে ডিফারেন্স কত? 8। এদের মধ্যে কত বলো তো? 8 এরপরটা কি হবে? 18। এরপরটা কি হবে? 10 18। এরপরটা কি হবে বলো তো? 32 32। হ্যাঁ বলো, কোনো কোশ্চেন আছে? বলো, কোশ্চেন থাকলে বলো। 54 হচ্ছে না? হ্যাঁ 54 হচ্ছে, আর কি 86 হচ্ছে। ওকে, ডান। আচ্ছা, একদম সহজ কথা বলছি আমরা। আচ্ছা, একটা কোশ্চেন করি, দেখি বলো। এই যে যতগুলো আমাদের হচ্ছে গ্রুপ 18 এর মৌলগুলো আছে, এদের সর্বশেষ শক্তি স্তর অথবা সর্ববহিষ্ঠ শক্তি স্তর কি থাকবে? ইলেকট্রন বিন্যাসটা কেমন হয় বলো তো? গুরুত্বপূর্ণ থাকে। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা একটু আমাদের বইতে চলে যাই। আমাদের হচ্ছে দাঁড়াও, এখন আমরা একটু বই থেকে একটু পড়ি, হ্যাঁ বুঝছো? এই ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু বই থেকে পড়ি। আজকে ইনশাআল্লাহ আমরা পর্যায়বৃত্ত ধর্মের সবগুলো টপিক শেষ করার চেষ্টা করব। হ্যাঁ, কোশ্চেন করবা, পড়ার মধ্যে কোশ্চেন করবা, কোশ্চেন যা থাকবে কোশ্চেন করবা। আচ্ছা, আমি প্রত্যেকটা বোঝাবো, ঠিক আছে? আমি তাহলে প্রথমে আকার থেকে শুরু করি, পরমাণু আকার।
এখন আমার প্রথম কথায় চলে আসো। যদি আমি হচ্ছে সিম্পল কথা বলি, গ্রুপ 1 থেকে আমি যদি একটু বলি, ধরো গ্রুপ 1 এর ক্ষেত্রে আমি ধরো বলতেছি গ্রুপ 1, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ধরো এই অবধি লিখলাম। এখন বলতো যখন আমি উপর থেকে নিচের দিকে আসছি, যেহেতু এরা সবগুলা গ্রুপ 1 এর মৌল, তাহলে কি এদের লাস্ট ভ্যালেন্স শেলে ইলেকট্রন বিন্যাসটা কি সেম না? লাস্ট কক্ষপথে এদের একটা করে ইলেকট্রনই থাকবে, তাই না বলো? লাস্ট কক্ষপথে এদের প্রত্যেকেরই একটা করে ইলেকট্রন থাকবে। আর যখন তুমি উপর থেকে নিচে আসবা, তখন কি হবে? তোমার প্রত্যেকটা স্তরে একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হবে না? প্রত্যেকটা ধাপে একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হবে না? বলো তো আমাকে। প্রত্যেক ধরো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাই বলো তো? 1s1, লিথিয়াম কি 1s2, 2s1 না বলো? তার মানে কি প্রত্যেকটা স্তরে একটা করে আমার নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে, এইভাবে তোমার চলতেই থাকবে। তার মানে সহজ কথা বুঝো, তোমাদের সেন্টারে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের সঙ্গে তোমার যে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যে ইলেকট্রনটা থাকবে, তার আকর্ষণটা কি কমতে থাকবে? কারণ তোমার যখন নতুন শক্তি স্তর একটা করে যুক্ত হচ্ছে এক্সট্রা, তখন তোমার কি হচ্ছে? দূরত্ব বৃদ্ধি পাচ্ছে না? তার মানে কি সর্ববহিষ্ঠ শক্তি স্তরের সঙ্গে নিউক্লিয়াসের কি আকর্ষণ কমে যাচ্ছে না? তাহলে আমি যদি উপর থেকে একটা গ্রুপের উপর থেকে নিচে আসি, আমার কি হচ্ছে বলতো? আকার বৃদ্ধি পাচ্ছে না? প্রত্যেকটা আমরা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মগুলা গ্রুপ ওয়াইজ আর হচ্ছে আমাদের পর্যায় ওয়াইজ আমরা আলোচনা করব, বুঝছো? তাহলে যে আমরা গ্রুপ যদি উপর থেকে নিচের দিকে আসি, তাহলে আমাদের প্রত্যেকটা একটা পর্যায়ে গেলে হচ্ছে আমার একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে, এবং উপর থেকে নিচের দিকে আসলে তাহলে আমি বলতে পারি ইজিলি যেমন হচ্ছে আকার বৃদ্ধি পাচ্ছে। এখন দেখো, যদি তোমরা বাম থেকে ডানে যাও, বাম থেকে ডানে গেলে কি নতুন কোন শক্তি স্তর যুক্ত হয় না? যুক্ত হয় না। নতুন শক্তি স্তর যুক্ত হয় না, বাট শক্তি স্তর সেম থাকবে, কিন্তু শক্তি স্তরে একটা করে ইলেকট্রন বেশি যুক্ত হয়। এখন তুমি চিন্তা করো, সাপোজ চিন্তা করো, ধরো এটা আমাদের সেন্টার, এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর, এটা আমাদের দ্বিতীয় শক্তি স্তর। ধরো কেন্দ্রে আমার ধরো এখানে তোমার প্রোটন আছে, প্রোটন নিউট্রন আছে। ধরো আমার এই দ্বিতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, আর তারপর ধরলাম দ্বিতীয় শক্তি স্তরে দুইটা ইলেকট্রন আছে। একটা ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হবে, নাকি দুইটা ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হবে? ওইদিকে কিন্তু আবার নিউক্লিয়াসে তোমার প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অবভিয়াসলি তোমার দুইটা ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হবে। তো যদি দুইটা ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হয়, তাহলে কি হবে? আমাদের আকারটা ছোট হয়ে আসবে না? চিন্তা করো, তুমি ধরো তোমার ফ্রেন্ডের সঙ্গে একটা হাতে তোমার ফ্রেন্ডকে ধরছো, ওখানে যেই পরিমাণ স্ট্রেংথ থাকবে, আর তুমি ধরো তোমার ফ্রেন্ডের সঙ্গে দুইটা হাতে তোমার দুজনকে ধরলা, তাহলে কি তোমাদের সেখানে স্ট্রেংথটা বেশি হবে না? আকর্ষণটা বেশি হবে না? তার মানে কি তুমি বেশি কাছাকাছি চলে আসছো না? তখন কি হবে? তোমার দূরত্ব হ্রাস পাচ্ছে না? অ্যাটলিস্ট তুমি বলতে পারো আকার আমাদের কি হচ্ছে বলতো? কমে যাচ্ছে। তাহলে তুমি একটা গ্রুপের ওপর থেকে নিচে আসলে তোমার আকার বৃদ্ধি পাচ্ছে, আর একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে তোমার আকার হ্রাস পাচ্ছে। এটুকু কি বুঝতে পারছো? আমার এই আকারকে আমরা পারমাণবিক ব্যাসার্ধ বলতে পারি। সহজ কথা একদম, ঠিক আছে? কোনো কোশ্চেন আছে এখানে? বলো বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যালো হ্যালো। আচ্ছা, তাহলে কোনো কোশ্চেন নাই তোমাদের, তাই তো? তারপরটাই চলে আসো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটু বলি, তারপর আকার নিয়ে তোমরা এখানে পড়লে সুন্দর বুঝতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, ধাতব ব্যাসার্ধ বলে একটা কথা আছে। আচ্ছা, বই থেকে একটু দেখো, সমযোজী ব্যাসার্ধ বলে একটা টার্ম আমাদের বইতে আছে। কোন মৌলের দুইটি পরমাণু একক সমযোজী বন্ধনে উভয় পরমাণু নিউক্লিয়াসের মধ্যকার দূরত্বের অর্ধেককে পরমাণুর সমযোজী ব্যাসার্ধ বলে। এখন আমাকে একটা কথা বলো, সমযোজী বন্ধন কোথায় তৈরি হয় বলো তো আমাকে? সমযোজী বন্ধন কোন টাইপের পরমাণুতে তৈরি হয় বলতে পারবা?
ধাতু নাকি দুইটা অধাতুর মাঝে? হ্যাঁ, দুইটা অধাতুর মাঝে সমযোজী বন্ধন। আচ্ছা আমি একটু বলে আসি, দাঁড়াও একটু পড়ে যাই, একটু বলি তোমাদের। আমাদের যতগুলো আমরা এলিমেন্ট পড়ি, পরমাণুগুলা পড়ি, আমাদের হচ্ছে কেমন জয়েন করতেছে। আচ্ছা আচ্ছা এই তোমাদের সিয়াম ভাই, আচ্ছা শোনো আমি একটু বলি। আমাদের প্রধানত আমরা যতগুলা পরমাণু পড়ি, আমরা হচ্ছে কিছু আমরা ধাতু পড়ি, কিছু আমরা অধাতু পড়ি, আর কিছু আমরা অপধাতু পড়ি। একটা কথা শোনো, ধাতু কারা, অধাতু কারা, অপধাতু কারা? আচ্ছা ধাতু বলতে আমরা কি বুঝি বলতো? যারা খুব সহজে ইলেকট্রন ত্যাগ করে দিতে পারবে, খুব সহজে ইলেকট্রন দিয়ে দিতে পারবে, ইলেকট্রন দেওয়ার একটা প্রবণতা আছে। তার মানে যাদের অক্সিডেশন স্টেট আমাদের কি হইতে পারে, +1 হইতে পারে, +2 হইতে পারে, +3 হইতে পারে। দ্যাট মিনস আমি বলতে যাচ্ছি যাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে হয় একটা ইলেকট্রন আছে, নতুবা দুইটা ইলেকট্রন আছে, নতুবা তিনটা ইলেকট্রন আছে। তার মানে কি দেখো তো, এরা যদি অষ্টক পূরণ করতে চায়, যা লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন আছে, সে যদি অষ্টক পূরণ করতে চায় তাকে তো আরো 7টা ইলেকট্রন নিতে হবে। বাট এই 7টা ইলেকট্রন তার জন্য অনেক কঠিন, কিন্তু এই জন্য সে ওই একটা ইলেকট্রন ত্যাগ করে সে অষ্টক পূরণ করে ফেলে। যাদের দুইটা আছে তাদেরকেও মিনিমাম 6টা ইলেকট্রন নিতে হবে, নিয়ে অষ্টক পূরণ করতে হবে। তার থেকে তো আমি দুইটা ছেড়ে দেওয়া আমার জন্য সহজ। দুইটা আমি ছেড়ে দিয়ে ক্যাটায়ন ফর্ম করব, কোনো সমস্যা নাই। এই দুইটা ইলেকট্রন নেওয়ার জন্য আমার অনেক এলিমেন্ট আছে, অনেক মানে তোমার এলিমেন্ট আছে যারা দুইটা ইলেকট্রন নিয়ে অষ্টক পূরণ করতে চাই, তাই না? আর যাদের তিনটা আছে তাদের জন্য সে একই কথা, যে তিনটা ইলেকট্রন থাকলে আরো 5টা নিয়ে তাকে অষ্টক পূরণ করতে হতো, এর থেকে সে তিনটা ছেড়ে দিল, তাই না? আমার জন্য যেটা সহজ, একটা পরমাণু দেখবে যে, দেখো আমি যখন তোমাদের একটু পরে আয়নীকরণ শক্তি পড়াবো, ইলেকট্রন শক্তি পড়াবো, তখন আমরা দেখবো যে একটা পরমাণু তার জন্য যেটা সহজ সে সেই উপায়টাকে বেছে নেবে, সহজ পন্থাকে সে বেছে নেবে অবভিয়াসলি। বুঝতে পারছো? অধাতু কারা? যাদের কক্ষপথে 5টা, 6টা বা 7টা ইলেকট্রন থাকবে, তারা কি করতে পারে বলতো? ইলেকট্রন গ্রহণ করতে পারে। ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে অ্যানায়ন ফর্ম করতে পারে, আর অ্যানায়ন ফর্ম করে তারা হচ্ছে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। তারা কি করতে পারে বলতো? যাদের 5টা ইলেকট্রন আছে তারা 3টা ইলেকট্রন গ্রহণ করে -3 অক্সিডেশন স্টেট তৈরি করতে পারে, 6টা থাকলে 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, 7টা থাকলে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। আর অপধাতু কারা? যারা হচ্ছে মাঝামাঝি পথ। এখন দেখো যখন যে ইলেকশন হয়, নির্বাচন হয়, দেখবা কিছু মানুষ একটা টিমকে সাপোর্ট করে, কিছু মানুষ আরেকটা টিমকে সাপোর্ট করে, আর কিছু মানুষ কি থাকে যে মাঝামাঝি একটা অবস্থা, যে আমি নিরীহ মানুষ, আমি ওদেরও দিকেও না এদের দিকেও না, আমি হচ্ছে মানে যারা জিতবে তাদের টিম, এই টাইপের একটা কথা বলে। মানে কি, যাদের তোমার শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকবে, তাদের জন্য দেখো 4টা গ্রহণ করাও কঠিন, 4টা ছাড়াও কঠিন। এরা হচ্ছে তোমার অপধাতু, সহজ কথাই। ডিটেইল আমরা পড়বো সামনে, জাস্ট হালকা বেসিক কথা বললাম আমি, যে ধাতু কারা, অধাতু কারা, অপধাতু কারা। তোমরা মানে এই অপধাতুর লিস্টটা জানো, যে হচ্ছে কার্বন, জার্মেনিয়াম, এটা আর কি। আচ্ছা তারপরে আসো আমরা একটু বই চলে যাই, বই যেখানে ছিলাম আর কি। এখন শোনো, আসলে কেমিস্ট্রি বুঝছো মানে মানে পুরো একটা টপিক শেষ করা যায় না। হ্যাঁ হ্যাঁ, কার্বন অপধাতু। এখন কার্বন নিয়ে একটু কথা আছে, আমি কার্বন নিয়ে আমি একটু পড়াবো, বুঝছো? কার্বন নিয়ে যে আলাদা পড়াশোনা আছে। এখন দেখো কার্বনের লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন বলো তো? 4টা না? এখন আসলে বইতে আসলে কার্বনের এক্সাম্পলটা থাকে থাকে না, এরকম একটা ব্যাপার আছে। বাট কার্বনে আমি যখন পড়াবো না তোমাদের, এই জিনিসটা আমি তোমাদের একটু ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? এটা জাস্ট এখন জেনে রাখো যে কার্বনটা আমাদের এইটার মধ্যে রেখে দাও, আর যখন আমি কার্বন নিয়ে পড়বো না তখন দেখবো, ঠিক আছে? আচ্ছা এখন চলে আসো, সমুদ্রিক ব্যাসার্ধে ছিলাম আমরা, তাই না? যে সমুদ্রিক ব্যাসার্ধকে আমরা অনেক সময় পারমাণবিক ব্যাসার্ধ হিসেবে গণ্য করে থাকি। তাহলে আগের লাইনটা আরেকবার দেখো, যে কোন মৌলে 2টি পরমাণু একক সমযোজী বন্ধনে উভয় পরমাণু নিউক্লিয়াসের দূরত্বের অর্ধেক। সহজ কথা, যখন তোমার 2টা অধাতু পরস্পর যুক্ত হবে তখন তারা কি করবে বলো তো?
দুইটা অধাতু পরস্পর কি মানে সমযোজী বন্ধন দ্বারা তারা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ সেখানে তৈরি হবে, বাট দুইটা অধাতু কিভাবে সমযোজী বন্ধন তৈরি করবে বলতো? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তাহলে তাদের যে বন্ধন তৈরি করবে সেই বন্ধনে কি হবে বলতো? উভয় পরমাণু নিউক্লিয়াসের মধ্যকার দূরত্বের অর্ধেককে আমরা কি বলি? সমযোজী ব্যাসার্ধ। সহজ কথা, ঠিক আছে। এইটাকে আমরা অনেক সময় পারমাণবিক ব্যাসার্ধ বলতে পারি। এটি এমসিকিউ এর জন্য তোমাদের লাগবে আর কি। তারপর দেখো এখানে একটু পড়বা যে আচ্ছা হিরোকে দুইটি কার্বন পরমাণুর মধ্যকার আন্তঃনিউক্লিয়াস দূরত্ব, আচ্ছা এইগুলো আমরা ডিটেইল পড়বো আর কি সামনে। হ্যাঁ, এখন আমি বেসিক্যালি আজকে আমাদের উদ্দেশ্যটা কি, যে প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়ে ফেলা, যে তোমার পারমাণবিক ব্যাসার্ধ পড়ে ফেলা, ধাতব বন্ধন, এগুলো একটু আগে পড়ি আমরা। হ্যাঁ, তারপর আমরা এগুলো দেখবো। আচ্ছা, ধাতব ব্যাসার্ধ কি বলতো? ধাতু যখন তোমার বন্ধন তৈরি করে পরস্পর, ওরা কি একটা কেলাস তৈরি করে না? তোমরা 9 এ পড়ছো না জিনিসটা, যে ধাতুর কেলাসে মুক্ত ইলেকট্রন ভাসমান থাকে, তাই না? যে ধাতুর যে শেষ কক্ষপথে একটা, দুইটা বা তিনটা ইলেকট্রন থাকে, ওরা কি করে বলতো? ওরা ওই ধাতুর কেলাসে মুক্তভাবে ঘুরতে পারে। এই জন্য তোমার ধাতু কিন্তু সহজেই তোমার তড়িৎ পরিবহন করতে পারে। আমরা পড়ছি না এই জিনিসগুলা? হ্যাঁ, যে ধাতুগুলা পরস্পর যখন যুক্ত হয় ধাতব বন্ধনে, তখন দেখো তো এখানে একটু পড়ি আমরা, যে ধাতুর কেলাসে পরস্পর সংলগ্ন দুইটি পরমাণুর আন্তঃনিউক্লিয়াস দূরত্বের অর্ধেককে। আমার সহজ কথা শোনো, সমযোজী বন্ধনে থাকবে সমযোজী ব্যাসার্ধ, ধাতব বন্ধনে থাকবে ধাতব ব্যাসার্ধ। ঠিক আছে, দেখো সোডিয়ামের ধাতব ব্যাসার্ধ কত? 186 পিকোমিটার। এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য। হ্যাঁ, আমরা সামনে পড়বো ডিটেইলে, জাস্ট আমরা আজকে বেসিকটা একটু বুঝে যাই। আচ্ছা, শিল্ডিং ইফেক্ট, ইফেক্টিভ নিউক্লিয়াস, আমি একটু সুন্দর করে তোমাদের বোঝানোর চেষ্টা করি। আর দেখো এটা ডিটেইল আমাদের দরকার নাই, জাস্ট যতটুকু দরকার আমি একটু বলি। শিল্ডিং ইফেক্ট আর ইফেক্টিভ নিউক্লিয়াস চার্জ। এখন দেখো শিল্ডিং ইফেক্টটা কি। তোমার ধরো এটা হচ্ছে আমাদের সেন্টার, এটা আমাদের নিউক্লিয়াস, এটা আমাদের হচ্ছে কক্ষপথ, প্রধান শক্তি যেটাকে আমরা বলি। এটা আসলে একটা হাইলি কনসেপ্ট, এটা তোমরা আমি ডিটেইলে আমি যতটুকু না বলি না আমি ওইটুকু বলি আর কি তোমাদের। হ্যাঁ, ধরো এগুলো ইলেকট্রন গুলো আছে হচ্ছে আমাদের এখানে। তোমার এই যে নিউক্লিয়াস আছে, এটা হচ্ছে আমাদের, এটা আমাদের প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এরকম তো আরো শক্তি স্তর আছে বাইরে। শিল্ডিং করা মানে কি আমাকে বলো তো? শিল্ডিং করা মানে বলতে তোমরা কি বোঝো বলো তো? শিল করা মানে কি বলতে পারবা? থামানো বা প্রোটেক্ট করা। হ্যাঁ, থামানো বা প্রোটেক্ট করা। একটু দেখো, ধরো এইখানে একটা ইলেকট্রন আছে, সাপোজ এখানে একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রন যখন তোমার এই যে নিউক্লিয়াসের সঙ্গে যে আকর্ষণটা আছে, নিউক্লিয়াসের সঙ্গে যে ইলেকট্রন আকর্ষণ আছে, এর আগে যে কক্ষপথ গুলো আছে, এরা কি করবে? এই ইলেকট্রনকে এই নিউক্লিয়াসের সঙ্গে আকর্ষণে বাধা দেবে না, শিল করবে না। মানে এই ইলেকট্রন গুলা কি করতে চাইবে? এই নিউক্লিয়াসকে এই ইলেকট্রনের থেকে শিল করতে চাইবে। তার মানে সর্ববহিষ্ঠ যে শক্তি স্তর থাকবে, ওই সর্ববহিষ্ঠ শক্তি স্তরের আগে যে শক্তি স্তরগুলো থাকে তাদেরকে আমরা বলেছে পেনাল্টিমেট শেল। তোমাদের এগুলো দরকার নাই, তাও আমি একটু বলি আর কি এগুলো। হ্যাঁ, এটা আর কি আমিও অনেক পরে এসে শিখছি। তোমার ধরো এটা হচ্ছে আমাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তর, তার আগে যে শক্তি স্তর থাকবে সেই শক্তি স্তরে আমরা বলেছি পেনাল্টিমেট শেল। শিখে রাখো, এটা খুব একটা দরকার নাই। এখন আসলে এই এই জিনিসটা আমি কম বুঝতাম, বুঝছো, বাট এটা আমরা সহজে বলতে কি আমরা আর কি মুখস্থ টাইপেই করে আসছি। বাট যেহেতু আমি এখন জিনিসটা জানি, তোমাদেরকে একটু বলে দিই, তাই না? তোমাদের কনফিউশন থাকবে না। পেনাল্টিমেট শেল। এখন দেখো এই যে সর্ববহিষ্ঠ শক্তি স্তর না, এই শক্তি স্তরে যদি একটা ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনকে নিউক্লিয়াসের সঙ্গে আকর্ষণের জন্য শিল করবে কি? তার একদম আগে যে শক্তি স্তরটা আছে। এখন ধরো এই ইলেকট্রনটা, এই সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রনটা যদি তোমাকে বের হইতে চাই, তাহলে কি করতে হবে বলতো? এই যে এর সাথে যে নিউক্লিয়াসের আকর্ষণ আছে না, এই আকর্ষণটাকে শিল করছে কি? তার আগের শক্তি স্তরটা। এই শিল করা মানে কি? এর সঙ্গে নিউক্লিয়াসের যে একটা মানে সম্পর্ক আছে, সেই সম্পর্কে একটা কি ঘাটতি হবে না, একটা টানাপোড়েন হবে না। ধরো তোমার সঙ্গে তোমার পরিবারের যে সম্পর্কটা আছে, ধরো এখানে কোনো একটা তৃতীয় ব্যক্তি যদি ঢুকে যায় তোমার সঙ্গে, কি তাদের সম্পর্কে একটা ঘাটতি দেখা দেবে না?
হ্যাঁ, মানে তোমার সঙ্গে তোমার পরিবারকে কি সম্পর্ককে সে কি শিল করতে চাইবে না, যে তোমার পরিবারকে শিল করে রাখবে যাতে তুমি তোমার পরিবারের সঙ্গে সম্পর্কটা ভালো না রাখতে পারো। সে এইভাবে চিন্তা করো। তাহলে একটা কথা শুনুন, যে এস পি ডি এফ আমাদের কি এই চারটা অরবিটাল আছে না, এর মধ্যে তোমার শিল্ডিং ইফেক্ট কার বেশি? এস এর শিল্ডিং ইফেক্ট সব থেকে বেশি। এইভাবে এটা হচ্ছে আমাদের শিল্ডিং ইফেক্টের ক্রম, যে এস এর শিল্ডিং ইফেক্ট সব থেকে বেশি, পি এর শিল্ডিং ইফেক্ট তারপরে ডি এর, তারপরে এফ এর। ঠিক আছে, এখন দেখো, হ্যাঁ বলো, কোশ্চেন বলো ভাইয়া। অরবিটাল গুলো কিভাবে প্রভাব ফেলে? হ্যাঁ এটা আমি বলি, দেখো ধরো এটা আমাদের এটা আমাদের সেন্টার নিউক্লিয়াস, এটা আমাদের প্রথম শক্তি স্তর। ধরো এটা হচ্ছে আমাদের 1s, কিভাবে বুঝাই, ধরো ওয়ান এস স্কোয়ার, আয়রন ইলেকট্রন বিন্যাস কি 2s স্কোয়ার, 2p6, 3s স্কোয়ার, 3p6, 3d, 4s। কত হয় দেখো তো, এটা 6 দিলে হয়ে যায় না? 10 আর 2 12, 18, 18 2 20, 26। ঠিক আছে, এখন দেখো সর্ববহিত শক্তি স্তর এখানে কোনটা? 4s না? আমি তোমাকে কি বললাম, একটা জিনিস স্টেপ বাই স্টেপ বোঝো। শিল্ডিং ইফেক্টের ক্রমটা কি? এস পি ডি এফ। সব থেকে বেশি শিল্ডিং ইফেক্ট এস এর, তারপরে পি এর, তারপরে ডি এর, তারপরে এফ এর। সব থেকে বেশি শিল করতে পারে এস, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। এইটুকু তো বুঝতেছো? যতটুকু বলবো এইটুকু বোঝো কিনা বলো। এইটুকু কি বুঝছো কথা আমার? জি ভাইয়া। আচ্ছা এবার শোনো, ওকে এর পরের ধাপটা শোনো। তাহলে এই যে আয়নের ইলেকট্রন বিন্যাসটা আমি করলাম, যদি আমি 4s থেকে ইলেকট্রনটা সরাইতে চাই, তাহলে আমাকে এই তৃতীয় শক্তি স্তরে যে তিনটা অরবিটাল, এই তিনটা আমাকে কি শিল করবে না এই ইলেকট্রনটা সরাইতে চাইলে? তার আগে শক্তি স্তর কি এটা না? একদম আগে কোনটা? 3d না? যে 4s থেকে ইলেকট্রন সরাইতে হলে আমার এখানে একটা প্রভাব ফেলবে কোনটা? 3d, তাই না বলো? এখন দেখো, যেহেতু আমার ডি এর শিল্ডিং ইফেক্ট অনেক কম, তাই না? এখন দেখো যার শিল্ডিং ইফেক্ট কম তার ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি। যার শিল্ডিং ইফেক্ট কম, যার শিল্ডিং, এটা আমি আগেই বললাম যেটা হচ্ছে আমাদের অনার্স লাইফের কনসেপ্ট, বইয়ের মধ্যে জাস্ট সামান্য একটু দিয়ে রাখছে, ওইটুকু না বুঝলে আসলে একটা ঘাটতি থেকে যায়। যার শিল্ডিং ইফেক্ট কম তার কি বলতো ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি। আর ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হলে ইলেকট্রন সরাইতে বা হচ্ছে ইলেকট্রন নিয়ে আসতে ওখানে বেশি পরিমাণ কষ্ট করতে হবে, আমাকে বেশি পরিমাণ এনার্জি দিতে হবে। তাহলে দেখো এখানে আমার হচ্ছে যে ডি এর হচ্ছে শিল্ডিং ইফেক্ট অনেক কম, তাহলে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কিন্তু অনেক বেশি। তাহলে আমি যদি 4s থেকে ইলেকট্রন সরাইতে চাই, সরাইতে আমি পারতেছি। এখন আমি যেটা সহজে বোঝা যাচ্ছি, এখানে আমাদের বোঝার একটা জিনিস ছিল যে শিল্ডিং ইফেক্টটা কি আর আমাদের কি ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কি। এইটুকু কি বুঝতে পারছো? তোমাদের এর বাইরে এখানে দিবে না কোশ্চেন, যে তোমাকে বলবে না যে এখানে তুমি হচ্ছে ব্যাখ্যা করো যে কিভাবে কি কঠিন বা কম। জাস্ট এইটুকু বোঝো যে শিল্ডিং ইফেক্টটা কি, যদি তুমি এক লাইন লিখতে পারো পরীক্ষায় আসলে। বুঝতে পারছো আমার কথা? শিল্ডিং ইফেক্ট টপিকটা কি বুঝছো মানে বলো, তাহলে আমি আরেকবার রিপিট করি। জি ভাইয়া। আচ্ছা, নিউক্লিয়াসের সঙ্গে সর্ববহিঃস্থ শক্তি স্তরে ইলেকট্রনের যে একটা আকর্ষণ থাকবে, সেটাকে হচ্ছে আমাদের শিল করার জন্য তার শেষ সর্ববহিঃস্থ শক্তি স্তরের আগে যে শক্তি স্তর থাকবে, সেই শক্তি স্তরটা কি করবে বলতো? সেই শক্তি স্তরটা একটা শিল করবে। সে একটা শিল্ডিং ইফেক্ট দেখাবে, সে হচ্ছে এখানে একটা প্রভাব বিস্তার করবে, যে সর্ববহিঃস্থ শক্তি স্তরের সঙ্গে যে নিউক্লিয়াসের যে আমাদের একটা আকর্ষণ, এটাকে সে প্রোটেক্ট করতে চাইবে। এখন আমাদের শিল্ডিং ইফেক্টটা কেমন হয়? এস থেকে এফ এর দিকে গেলে ডিক্রিজ করে, তার মানে এস এর শিল্ডিং ইফেক্ট সব থেকে বেশি এস অরবিটালের, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। আর
যার শিল্ডিং এফেক্ট বেশি তার ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কম, আর যার শিল্ডিং এফেক্ট কম তার ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি। এটুকু কি বুঝছো? আজকে আমি জাস্ট একটু বেসিক ধারণা দিচ্ছি তোমাদেরকে, প্রত্যেকটা টপিক কি এটা ডিটেইলে আমাদের পড়তে হবে, বুঝছো? বেসিকটা কি বুঝতে পারছো? শিল্ডিং ইফেক্টের বেসিকটা কি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সবাই বুঝছো? ভেরি গুড। আচ্ছা, আমরা আবার বইয়ে ফিরে যাই। আসলে কেমিস্ট্রি বুঝছো হিউজ পড়াশোনা। দেখছো আমি তোমাদের এই বইয়ে এক লাইন দাগাচ্ছি, খাতায় আমারে বুঝাইতে হচ্ছে। আচ্ছা শোনো, তাহলে এই যে এখানে দেখছে যে শিল্ডিং ইফেক্টের প্রোমোটা দিছে, এটা তোমাদের এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, বুঝছো? মানে আমি শিল্ডিং ইফেক্টের ইন্টারেস্ট সত্যি বলতে কি আমি খুবই মানে বুঝতামই না, এইটুকুই আমি বুঝতাম না, তোমাদের যেটুকু বুঝালাম এটা আমি ফার্স্ট ইয়ারে এসে বুঝছি। আমাদের ফার্স্ট ইয়ারে কেমিস্ট্রি একটা কোর্স ছিল, ইনঅর্গানিক কোর্স, ওইখানে ছিল। আচ্ছা এখন দেখো আয়নিক ব্যাসার্ধ, তাহলে দেখো আমরা সবজের ব্যাসার্ধ পড়লাম, আমরা ধাতব ব্যাসার্ধ পড়লাম, আমরা এবার আয়নিক ব্যাসার্ধ নিয়ে একটু কথা বলি। আয়নিক ব্যাসার্ধ, আয়নিক বন্ধন কাদের কাদের মধ্যে হবে বলো তো একটু তোমরা? ধাতু আর অধাতুর মধ্যে। ধাতু আর অধাতুর মধ্যে হবে আয়নিক বন্ধন। তাহলে আয়নিক বন্ধনে বেসিক্যালি আমরা দেখবো যে তোমার হচ্ছে যে ব্যাসার্ধটা হবে সেটা হচ্ছে ক্রিয়েট হবে, সেটা হচ্ছে আয়নিক ব্যাসার্ধ। আমি সহজে বলে যাই, এখান থেকে তুমি একটু রিডিং দিয়ে দিবা। দেখো যে কোন ধনাত্মক আয়ন বা ঋণাত্মক আয়নের কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস এবং সর্ববহিস্থ সেলে থাকা ইলেকট্রন মেঘের দূরত্বকে কি বলা হয়? আয়নিক ব্যাসার্ধ। এখন দেখো ইলেকট্রন মেঘ কেন বললো? দেখো আচ্ছা একটু তোমাদের বলি বিষয়টা। আমরা ইলেকট্রন এত সহজে এঁকে ফেলি, তাই না? কিন্তু কথা আছে, কথা হচ্ছে ইলেকট্রন এত সহজে আমরা দেখতে পারি না। ইলেকট্রনটা কিন্তু আমরা ইলেকট্রন ক্লাউড আকারে দেখি, বুঝছো? যে ইলেকট্রনের একটা আমরা মানে মেঘ আকারে দেখি, ঠিক আছে? যে এই এরিয়াতে ইলেকট্রন লোকালাইজ করছে, ইলেকট্রন ঘুরতেছে, তার মানে ওই এরিয়াতে ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি আছে। এত সহজে কিন্তু ইলেকট্রন দেখা যায় না, বুঝতে পারছো? যেমন দেখবা তোমরা যখন ফাজান্স রুলস পড়ছো তখন অবভিয়াসলি দেখছো যে আমাদের হচ্ছে যে ফাজান রুলটা যখন আমরা পড়ি তখন আমরা কি পড়ি বলো তো? আচ্ছা ফাজান রুলটা বলতে পারবে? মানে আচ্ছা পোলার আয়ন বলতে পারবে? পোলার আয়ন কি? পোলার আয়ন কি বলতে পারবা কেউ? এক লাইনে সংজ্ঞাটা। মানে হচ্ছে একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন যখন কাছাকাছি আসবে তখন হচ্ছে ক্যাটায়নের নিউক্লিয়াস যে ঘনত্ব চায় সেটা অ্যানায়নের যে ইলেকট্রন মেঘ ওইটাকে আকর্ষণ করে, এটাকে বলা হয়। সহজ কথা, ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন মেঘের যে বিকৃত হয়ে যে ডিসটরশন ঘটে এটাকে আমরা কি বলি? হচ্ছে পোলার আয়ন বলি, সহজ কথা। এখন দেখো ওইখানে আমরা কি ইলেকট্রনটা কি ইলেকট্রন ক্লাউড আকারে দেখাই না বইতে, দেখছো না? তাহলে কি ইলেকট্রনটা কিন্তু এত সহজে যে আমরা খাতায় লিখে ফেলি, এত সহজে লিখলে হবে না, এটা ক্লাউড আকারে দেখি আমরা, বুঝছো? আচ্ছা এটা ডিটেইলে সামনে বলবো, আজকে আমাদের বেসিক ক্লাস, এত ডিটেইলে যাওয়া যাবে না, তাহলে আমরা শেষ করতে পারবো না। আচ্ছা কেমিস্ট্রি ডিটেইলে পড়া সাবজেক্ট, বুঝছো? মানে আসলে শর্টকাটে পড়ে খুবই কঠিন। আমার একটা কল আসছে। আচ্ছা আম্মু কল দিচ্ছে, বুঝছো? আচ্ছা দেখো তারপরে আসো, আমরা খুব দ্রুত আগাই, যেটা আসলে প্রথম ক্লাস বেশি ডিউরেশন না থাকে। আচ্ছা আয়নীকরণ শক্তি, আয়নাইজেশন এনার্জি। এখন বলো তো কেউ একজন আয়নীকরণ শক্তি তুমি 9 এর সুন্দর সংখ্যা পড়ছিলে একটা, এই সংখ্যাটা বলতে পারবা? হ্যাঁ বলতে পারবা আয়নীকরণ শক্তির সংখ্যা? বলো কেউ একজন বলো। এই কথা বলো। এই তোমাদের পারফরম্যান্সের উপরে কিন্তু আমরা গিফট দেব। প্রতি মাসে ইনশাআল্লাহ নেক্সট থেকে আমরা যখন আসবো তোমাদের মান্থলি এক্সাম হবে না, যে ক্লাসে সবথেকে বেশি রেসপন্স করবা তাকে আমি নিজে আমি আমার পক্ষ থেকে একটা করে টি-শার্ট দেব প্রতি মাসে। অর্থাৎ সবথেকে বেশি রেসপন্স করা লাগবে ক্লাসে। যদি 4-5 জনও করো তাও আমি দেব, সমস্যা নেই, বাট রেসপন্স করা লাগবে। এবার বলো আয়নীকরণ শক্তির সংজ্ঞা দাও। এই কেউ দিবে না? আমি বলতে হবে, শোনো। প্রথম কথা হচ্ছে গ্যাসীয় বস্তুর কথাটা কেন বলেছি তোমরা জানো? এখন দেখো আমি একটু বলি। যখন একটা পরমাণু মেটাল অবস্থায় থাকে ওইটা কিন্তু মেটাল অবস্থায় কোনো ইলেকট্রন প্রোভাইড করতে পারবে না, ইলেকট্রন ত্যাগ করতে বা ইলেকট্রন গ্রহণ করতে পারবে না।
তাকে তোমাকে প্রথমে হচ্ছে সলিড থেকে তোমাকে গ্যাসিয়াস স্টেটে আনতে হবে। গ্যাসিয়াস অবস্থায় আনার পরে তুমি সেখান থেকে ইলেকট্রন বের করতে পারবে অথবা ইলেকট্রন প্রোভাইড করতে পারবে। এই জন্য দেখবে আয়নীকরণ শক্তি প্রথমে আমাদের গ্যাসীয় অবস্থায় লেখা থাকে যে গ্যাসীয় অবস্থায় কোন মোলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণু। 1 মোল বিচ্ছিন্ন কেন বললাম তুমি একটা পয়েন্ট এখানে বুঝতে হবে। 1 মোল বিচ্ছিন্ন বলার কারণ কি, তোমার যখন যুক্ত অবস্থায় থাকবে তুমি কিন্তু সেখান থেকে ইলেকট্রন বের করতে পারবে বা ইলেকট্রন প্রোভাইড করতে পারবে না, তোমার বিচ্ছিন্ন হওয়া লাগবে। বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে একে গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা কি বলি, ওই মোলের আয়নীকরণ শক্তি বলি বা আয়নীকরণ বিভব বলি। একই কথা। তাহলে দেখো এখন আয়নীকরণ শক্তিগুলো পজিটিভ কেন বলতো, কারণ তুমি এখানে তুমি এনার্জি প্রোভাইড করতেছো, তুমি এনার্জি দিচ্ছ। বা তুমি যদি এনার্জি গেইন করতে তাহলে কিন্তু এখানে এনার্জিটা নেগেটিভ হইতো। কথা কি বুঝতে পারছো আমার? একদম বেসিক কথা না, বেসিক কথা ছিল এটা। আচ্ছা আমি এইদিকে বই নিয়ে আমরা নেক্সটে পড়বো আর কি, যখন আমরা পড়াশোনা করবো তখন আজকে আমরা ইয়ে করি একটু দ্রুত আগে একটু। হ্যাঁ আচ্ছা দেখো ইলেকট্রন শক্তি আছে। ইলেকট্রন শক্তি কি একটু বলতে, ইলেকট্রন শক্তির সংজ্ঞা দাও তো। এখানেও সেম কথা, গ্যাসীয় অবস্থায় কেন বলো তো, কারণ এইখানে তুমি যখন একটা ইলেকট্রন প্রোভাইড করবে একটা মৌলকে একটা পরমাণুকে, তুমি কিন্তু কখনো সেটা সলিড স্টেটে বা লিকুইড স্টেটে দিতে পারবে না। তোমাকে তাকে অবভিয়াসলি তাকে গ্যাসিয়াস স্টেটে নিয়ে যাওয়া লাগবে। এটা আসলে তোমাদের বন্ড রিভার্স সাইকেল দিয়ে আসলে ব্যাখ্যা করতে হয় যে তোমার একটা আয়নিক যৌগকে ব্যাখ্যাটা আমি তোমাদের নেক্সটে পড়াবো, সেটা থাকলে আমি পড়াবো। এখন দেখো তাহলে গ্যাসীয় অবস্থায় তোমাদের প্রথমে আনতে হবে, তারপর সেখানে একটি করে ইলেকট্রন যখন তুমি যুক্ত করবা তখন কি হবে বলো তো, তখন ঋণাত্মক আয়ন যুক্ত তোমার অ্যানায়ন তৈরি হবে, তাই না? এবং সেখানে অবভিয়াসলি তোমার এনার্জি কিন্তু রিলিজ হবে। কথা বুঝতে পারছো আমার? আর এনার্জি যেহেতু রিলিজ হবে সেহেতু আমাদের কি হবে, ই এর মান নেগেটিভ হবে। এখন আমাকে একটা কথা বলো তো, তাপোৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া, এন্ডোথার্মিক রিঅ্যাকশন আর এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এইখানে কোনটাই ডেলএইচ নেগেটিভ আর কোনটাই ডেলএইচ পজিটিভ হয় বলো তো? তাহলে আমি হ্যাঁ হ্যাঁ তাপোৎপাদীতে ডেলএইচ। হ্যাঁ ধরো আমি একটু বলি, ধরো এটা একটা টেস্ট টিউব, এই টেস্ট টিউবে তোমাকে একটা স্যাম্পল দিলাম, ধরো কোনো একটা রিঅ্যাকশন হইতে দিলাম, এই টেস্ট টিউবের গাটা গরম হয়ে গেছে, তাহলে এটা কোন রিঅ্যাকশন বলো তো, তাপোৎপাদী নাকি তাপহারী? তাপোৎপাদী। হ্যাঁ আর হ্যাঁ রাইট। আর যদি এই টেস্ট টিউবটা ঠান্ডা হয়ে যেত তাহলে কিন্তু তাপহারী বিক্রিয়া হতো। আচ্ছা এবার চলে আসবে নেক্সট আমাদের কি আছে। আচ্ছা আমি একটু ওই যে তোমাদের চিত্রের ছকে যাই, ছক থেকে বলি, এভাবে বলতে গেলে আমাদের একটু বেশি এখানে চলে আসো, এখান থেকে আমি একটু বলে দিই। আচ্ছা আমরা আর খুব একটা বেশি ডিউরেশনের রাখবো না, আমরা একটু দেখা করে আমরা শেষের দিকে ক্লাস নিয়ে চলে আসবো। আমার মনে হয় যে এখন আর বেশি দরকার আছে। আচ্ছা দেখো পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়গত প্রবণতা, শ্রেণীগত প্রবণতা। এখন একটু খেয়াল করো, প্রথমে আসো পারমাণবিক ব্যাসার্ধ বা আকার। আমরা দেখলাম না যে প্রথমে আমরা গ্রুপের সম্পর্কটা দেখবো, তারপর আমি পর্যায় সম্পর্ক দেখবো। গ্রুপের সম্পর্ক দেখো আমি একটু প্রথমে বলি, প্রথমে মনে করো ভাই আপনি অনেক কিছু জ্ঞান দেন, আমি কিন্তু প্রত্যেকটা লাইন পড়াই, বুঝছো? আমি প্রত্যেকটা লাইন এখান থেকে পড়াইতাম, বাট যেহেতু প্রথম ক্লাস আমাদের একটু জাস্ট সামারিমূলক ক্লাস, এই জন্য আমি ওই জিনিসগুলো স্কিপ করছি। বাট যখন আমি পড়াই তখন কিন্তু আমি প্রত্যেকটা লাইন পড়াই, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ড আমি বোঝাই, তোমরা যখন কয়েকটা জিনিস বুঝতেছো যে আমি প্রত্যেকটা ওয়ার্ড বুঝাই ভিতরে, ঠিক আছে? তো আজকে যেহেতু আমাদের বেসিক ক্লাস, আমি বেসিকের উপরে থাকি, আমরা বেশি ডিটেইলসে না যাই। কোশ্চেন করবা, তাও এই গ্রুপের মধ্যে কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন করবা। দেখো যখন তুমি গ্রুপের উপর থেকে নিচে যাবা তখন কি হয় বলো তো, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কি হয় বৃদ্ধি পায় না? আমরা পড়লে দেখলাম না যে শেষে প্রত্যেকটা গ্রুপের উপর থেকে যখন তুমি নিচের দিকে আসবে একটা নতুন শক্তি স্তর যুক্ত হবে, তাহলে কি হবে, নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথে ইলেকট্রনের কি হবে, আকর্ষণ হ্রাস পাবে, তাহলে কি হবে, আকার বৃদ্ধি পাবে। এখন যদি বাম থেকে ডান দিকে যাই তাহলে কি হবে, কক্ষপথ সংখ্যা সেম থাকবে, বাট লাস্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে না বলো? কথা কি বুঝতেছো আমার? ধাতব ধর্ম আসো, যখন আমরা একটা পর্যায় সারণীতে আসি, এটা চিন্তা করো, এইটা হচ্ছে আমাদের স্যাম্পল পর্যায় সারণী। ধরো এখন এই পাশের দিকে যারা আছে, বাম সাইডে যারা আছে, তাদের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা?
একটা দুইটা বা তিনটা। আর যারা ডান সাইডে আছে তাদের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা বলো তো? পাঁচটা, ছয়টা কিংবা সাতটা। তাহলে লাস্ট কক্ষপথে যদি আমাদের একটা দুইটা বা তিনটা ইলেকট্রন হয় তাহলে তারা কি বলতো? তাদের মধ্যে কি হবে? মেটালিক ক্যারেক্টারিস্টিক বেশি হবে না, ধাতব ধর্ম বেশি হবে না, কারণ তারা ইলেকট্রন ত্যাগ করতে চাইবে। আর যাদের শেষ কক্ষপথে তোমার ইলেকট্রন সংখ্যা 5, 6 কিংবা 7, তখন তাদের কি হবে? অধাতব ধর্ম বেশি হবে না, তারা ইলেকট্রন গ্রহণ করে এনায়ন ফর্ম করতে চাইবে না বলো। তাহলে যখন তুমি উপর থেকে নিচের দিকে আসবা তোমার কি হবে?